বন্ধুরা আমরা চলে এসেছি জোড়াঘাটে। তবে এটা চন্দননগর জোড়াঘাট না, এটা চুঁচুড়া জোড়াঘাট। সামনে প্রবাহিত মা গঙ্গা। বন্ধুরা এবার আমরা চলে আসলাম চুঁচুড়া জোড়াঘাটে। বহু ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন যেন সর্বদা মাথা উঁচু করে থাকে এই ঘাট। দেখবার মতো সেরকম একটা কিছুই নেই, তবে বন্দে মাতরমের ওই ঘরটিতে কিছু পুরানো চিত্র ও লেখা দেখতে পাওয়া যায়। তবে ইতিহাসের ছোঁয়া যেন পরতে পরতে রয়েছে। 1632 খ্রিস্টাব্দ পর্যন্ত হুগলি শহর ছিল পর্তুগিজদের অধীনে। মুঘল বাহিনী পর্তুগিজদের যুদ্ধে পরাজিত করে হুগলি দখল করার পর হুগলিতেই ফৌজদারি প্রথা চালু করে। 1668 থেকে 1672 সাল পর্যন্ত হুগলির ফৌজদার ছিলেন জনৈক মালিক কাশেম। চুঁচুড়ায় মল্লিক কাশিম হাট আজও এই মালিক কাশেমের স্মৃতি বহন করে চলেছে। জলপথ থেকে আসা ফিরিঙ্গি জলদস্যুদের উপর নজরদারির জন্য তিনি হুগলি শহরের পূর্ব সীমানায় গঙ্গার তীরে একটি বিশাল দুর্গ প্রাসাদ নির্মাণ করেন। গঙ্গার পার বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই দুর্গ প্রাসাদটি ছিল অংশ হিসাবে দুটি গঙ্গার ঘাট ছিল। একটি তার পরিবারের ব্যবহারের জন্য, অন্য সর্বসাধারণের জন্য। এই জোড়াস্থানের ঘাট থেকেই পরবর্তীকালে এই অঞ্চলের নাম হয় জোড়াঘাট। মালিক কাশেমের মৃত্যুর পর প্রাসাদটি মালিকানা বদল হয়। বাড়িটির নতুন মালিক হয় এক স্বতন্ত্র মুসলিম ভদ্রলোক, হাজি বাবা বিন হাজি গোলাম হোসেন কাজারেনি। 1876 সালে 20 মার্চ বঙ্কিমচন্দ্র হুগলিতে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদ যোগদান করেন। নৈহাটির কাঁঠালপাড়া গ্রামের বাড়ি থেকে নৌকায় ভাগীরথী পার করে হুগলির 1 ঘন্টার পথ প্রায়। সেখান থেকে কিছুদিন যাতায়াত করার পর তিনি নৈহাটির পাট চুকিয়ে সপরিবারে হুগলিতে চলে আসেন। হুগলিতে এসে তিনি মালিক কাশেমের প্রাসাদের উত্তর দিকে একটি অংশ হাজিবাবার থেকে ভাড়া হিসাবে বসবাস শুরু করেন। তারপর ঘটে গেছে নানান ঘটনা। প্রায় 20 বছর পর তিনি হুগলির ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে জোড়াঘাটের বাড়িতে থাকা শুরু করেন। ইতিমধ্যে তিনি সাহিত্যিক হিসাবে খ্যাতির মধ্যগগনে পৌঁছিয়েছেন। তার বঙ্গদর্শন পত্রিকার প্রত্যেক শিক্ষক সাহিত্যপ্রেমী বাঙালির অন্দরমহলে নিজের স্থান করে নিয়েছে। যদিও দীনবন্ধু মিত্রের আকস্মিক মৃত্যুর কারণে বঙ্গদর্শনে একটি সাময়িককালে স্থগিতের সৃষ্টি হয়। এরপর বঙ্কিম হুগলিতে চলে আসেন। তবে বঙ্গদর্শন সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও বঙ্কিমের সাহিত্যচর্চা ভাটা পড়েনি কখনোই। সেকালের বহু নামকরা কবি, সাহিত্যিক, প্রবন্ধকার ও পণ্ডিত ব্যক্তিরা নিয়মিত তার হুগলিতে বাড়িতে আসতেন এবং তার জোড়াঘাটের বৈঠকখানায় ঘরের সাহিত্যচর্চা, আলোচনা ও তর্ক বিতর্কর আসর জমে উঠত। সাহিত্যিক চন্দ্রনাথ বসুর স্মৃতিচরণ উঠে এসেছে তার এক খণ্ডচিত্রে। তার দিন কতক পরে বঙ্কিমবাবু হুগলিতে বাসা করেন। 2টি বাড়ি ভাড়া করেছিলেন। জোড়াঘাটের ঠিক দক্ষিণে 2খানা বাড়ির পরপর একটি বাড়ি তাহার অন্দর ছিল। অন্দরবাটির পূর্বাংশে চাতালটি স্তম্ভপরি নির্মিত। উহার নিচ দিয়ে গঙ্গা স্রোত প্রবাহিত হইত। এ চাতালের দাঁড়াইয়া বঙ্কিমবাবু একদিন বলেছিলেন, সন্ধ্যার পর আমরা এখানে বসিয়া থাকি। বৈঠকখানা বাড়িতে 3টি ঘর ছিল। মাঝের ঘরটি সর্বাপেক্ষায় বড়। সেই ঘরে গঙ্গার দিক থেকে একটি পার্শ্বে একখানি ইজি চেয়ারে বসতেন এবং গঙ্গা দর্শন করতেন। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর স্মৃতিকথাতেও এই জোড়াঘাটের কথা জানা যায়। হরপ্রসাদ তখন 19-20 বছরের তরুণ। তিনি ছিলেন বঙ্কিমের একজন একনিষ্ঠ ভক্ত, আর বঙ্কিমও তাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি প্রায় প্রতিদিন নৈহাটি থেকে নৌকা করে বঙ্কিমচন্দ্রের জোড়াঘাটের বাড়িতে আসতেন এবং ধর্ম, সাহিত্য, সমাজ ইত্যাদি নানা বিষয়ে তাদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা গভীর আলোচনা চলত। হরপ্রসাদ শাস্ত্রী বা চন্দ্রনাথ বসু ছাড়াও ভূদেব মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার, রামগতি, ন্যায়রত্ন, তারাপ্রসাদ চট্টোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মতন সেকেলের স্বনামধন্য কবি সাহিত্যিকেরা নিয়মিত বঙ্কিম সান্নিধ্যে লাভের
জোড়াঘাটের এই বাড়িতে এসেছিলেন। জোড়াঘাটের এই বাড়িতে বঙ্কিমচন্দ্র 5 বছর বসবাস করেছিল। এই 5 বছর তার সাহিত্য রচনার পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে প্রকাশিত হয় রজনী, নানান কবিতা ও পুস্তক, কৃষ্ণকান্তের উইল, সাম্য প্রকৃতি বই। হুগলিতে চলে আসার ফলে বন্ধ হয়ে যায় বঙ্গদর্শন পত্রিকার কাজ। তিনি আবার চালু করেন কমলাকান্তের পত্রাবলী, রাজসিংহ, মুচিরামগুড়ের জীবনচরিত, আনন্দমঠ প্রকৃত উপন্যাসগুলি একে একে বঙ্গদর্শনে প্রকাশিত হয়। 1880 সালে 15ই জুলাই চুঁচুড়া থেকে নবীনচন্দ্র সেনকে লেখা চিঠিতে জানা যায় যে এই বাড়িতে বসেই তিনি রচনা করেছিলেন আনন্দমঠ, এবং ভারতবর্ষের ইতিহাসে আনন্দমঠ বঙ্গদর্শনে প্রকাশিত হওয়ার ঠিক আগে বঙ্কিম হুগলি ছেড়ে হাবড়া চলে যান। তবে বন্ধুরা, এই আনন্দমঠ উপন্যাসটি লেখার পিছনে বেশ ঐতিহাসিকদের বিভিন্ন মত পার্থক্য দেখতে পাওয়া যায়। স্থানীয় বেশ কিছু সাহিত্যক ও ইতিহাসিকবিদরা মনে করেন যে আনন্দমঠের প্রাণস্বরূপ বন্দে মাতরম মন্ত্রটি রূপগ্রহণ করেছিল জোড়াঘাটের এই বাড়িতে, আর সেই মতকে মান্যতা দিয়েছে বঙ্কিমের এই বাড়িটি বর্তমানে বন্দে মাতরম ভবন। এই নামে ভবনটি এলাকায় পরিচিতি লাভও করেছে, কিন্তু এ তথ্য কতটা সত্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বঙ্কিমচন্দ্রের ছোট ভাই এবং বঙ্গদর্শন পত্রিকায় কার্য অধ্যক্ষ পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লেখার বিশ্বাসযোগ্য সাক্ষ্য মেলে। পূর্ণচন্দ্র লিখছেন, ওই রকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রবন্ধের মধ্যে 2-1টি লোকরহস্যে প্রকাশিত হইয়াছে, কিন্তু অধিকাংশ প্রকাশিত হয় নাই। বন্দে মাতরম গীতটি রচনা হইবার কিছু দিবস পরে পণ্ডিত মশাইরা এসে জানালেন প্রায় 1 পাতা কম পড়ছে। সম্পাদক বঙ্কিমচন্দ্র বললেন, আচ্ছা, আজই পাবে। 1খানা কাগজ টেবিলে পড়েছিল। পণ্ডিত মশাইয়ের তার প্রতি নজর পড়ল। বোধ হয় বন্দে মাতরম গীতটি হয়তো লেখা ছিল। এই লেখা থেকে জানা যায় যে বঙ্কিমচন্দ্র যে সময় বন্দে মাতরম গীতটি লিখেছিল সেই সময় তিনি ছিলেন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক। 1282 বঙ্গাব্দ চৈত্র মাস, 1876 সালে এপ্রিল ইংরেজি মাস পর্যন্ত তিনি বঙ্গদর্শন পত্রিকায় সম্পাদনার কাজ করেছিলেন, যার পর তিনি পত্রিকার উঠিয়ে দিয়ে হুগলিতে চলে যান। পরবর্তীকালে 1284 বঙ্গাব্দে বঙ্গদর্শন ফের চালু হলে তার সম্পাদক হয় সঞ্জীবনবাবু। সুতরাং একথা অনুমান করা হয় যে বন্দে মাতরম লেখা হয়েছিল সম্ভবত 1282 বঙ্গাব্দ চৈত্র মাসের আগে, অর্থাৎ তিনি হুগলি জোড়াঘাটের বাড়িতে আসার বহু পূর্বে। শ্রী অরবিন্দের একটি লেখা থেকে একই তথ্য পাওয়া যায়। এই লেখাটি ছিল 1907 সালে, অর্থাৎ শ্রী অরবিন্দর বক্তব্য থেকে এরূপ অনুমান করা যায় বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছিলেন 1875 সালে, হুগলি আসার আগেই। 1881 সালে বঙ্কিমচন্দ্র জোড়াঘাটের বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর এর হাতবদল অনেক হয়। 1992 সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করেন, কিন্তু তারপর বহুদিন বাড়িটির কোনো সংস্কার না হওয়ায় সেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অবশেষে 1998 সালে বাড়িটি সংস্কার করা হয়। বাড়িটিতে ওলন্দাজ মুঘল স্থাপত্যের শৈলী বৈশিষ্ট্য উজ্জ্বল রূপে নজর কাড়ে। পলেস্তারের কারুকাজ, কড়িকাঠের ছাদ, খড়খড়িওয়ালা কাচের জানালা, হাওয়া ঢোকার জন্য কাচের ঘোলঘুড়ি, ছাদের রেলিংয়ে ইতালির প্লাস্টারের ব্যবহার হয়। এই সমস্ত দিকে তাকালে আজও মুগ্ধ হতে হয়। বন্ধুরা, বেশ কিছুদিন আগে লালগোলা রাজবাড়িতে ভ্রমণ করতে গেছিলাম। সেখানে দোতলার একটি ঘরে লেখা হয়েছিল আনন্দমঠ উপন্যাস। বহু ইতিহাসবিদদের এরকমই একটি মত। শোনা যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি এখানে আসতেন এবং এই স্থানে আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম গানটি রচনাও করেছিলেন। বন্ধুরা, উপরে তো যাওয়া নিষেধ, কিন্তু এখান থেকে দেখাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ঘরে বসে আনন্দ উপন্যাস অর্থাৎ বন্দে মাতরম গানটি লিখেছিল এখানে স্বাধীনতা সংগ্রামীদের জন্য, দোতলার এই ঘরটি।
বন্ধুরা, বন্দে মাতরম ভবনের সামনে আরও একটি মহান মানুষের বাড়ি। তিনি কালিকানন্দ অবধূত। সংসার থেকে পালাতে গিয়ে অবধূত যেন বিশ্ব সংসারের বাসিন্দা হয়ে গেলেন। চুঁচুড়া জোড়াঘাটে বন্দে মাতরম ভবনের একেবারে সম্মুখভাবে এই মহান খনাজন্মা কালিকানন্দ অবধূতের বাসভবন। তিনি একাধারে ভবঘুরে সন্ন্যাসী ও তান্ত্রিক, আবার লেখকও বটে। কালিকানন্দ অবধূতকে যে কোনো একটি পরিচিতির গণ্ডিতে বাধা কঠিন। বাঙালির অ্যাডভেঞ্চারের আদিপুরুষ এই অবধূত। কঠিন বর্ষায় পদ্মা, সে যেন ভয়ানক উত্তাল। ওই সময় নদী পেরানো মানে নিশ্চিত মৃত্যুকে ছুঁয়ে আসা। এদিকে অন্য পথও নেই, পেছনে পুলিশ। তাদের হাতে ধরা পড়ার থেকে মৃত্যুর চেয়েও খারাপ। অগত্যা জলে ঝাঁপ দিলেন দুলালচন্দ্র মুখোপাধ্যায়। পার থেকে ক্রমাগত ফায়ার করতে লাগলো ব্রিটিশ পুলিশ, কিন্তু নাগাল পাওয়া গেল না। কিছুদিন তল্লাশি চালিয়ে পুলিশও রণে ভঙ্গ দিল। ধরে নেওয়া হলো তিনি মৃত, অথচ কোনো দেহ পাওয়া যায়নি। সে সময় বাংলাদেশে যে বন্ধুর আশ্রয়ে তিনি ছিলেন, সেই বৃন্দাবন চন্দ্র দাস রটিয়ে দিলেন দুলালচন্দ্রের মৃত্যু হয়েছে। তার পরিবারও সকলেই ধরে নেন তিনি মৃত। এরপর ঘটনা প্রায় 22 বছর এগিয়ে যাচ্ছে, যখন পরিবারের লোকেরা লালচন্দ্রের খোঁজ পেলেন, তখন তিনি কালিকানন্দ অবধূত। মাঝের 2 দশক কেটে গিয়েছে। মানুষটি জীবনের অনেকটাই অ্যাডভেঞ্চারের নেশায় কেটেছে। যে মানুষটা ছোটবেলায় কেমন ছিল তা বড় একটা জানা যায় না। তার সন্ন্যাস পর্বকে হয়তো অনেকেই অ্যাডভেঞ্চার বলতে চাইবেন না, কিন্তু যে লোকটা দুর্গমগিরি, কান্তার, মরু কিছুতেই ভয় পাননি, তাকে অ্যাডভেঞ্চার না বলার কারণ নেই। অবধূত লেখাতেই তা ফুটে ওঠে। মর্দিত হিংলাজ, উদ্ধারণপুরের ঘাট কিংবা নীলকণ্ঠ হিমালয়, এর একটা অধ্যায় হারিম করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম ডাচেদের কবরস্থানে। ঠিক দুপুরবেলাতে যে সময় ঢুকেছিলাম, এই স্থানে একেবারেই ফাঁকা। একটু গা চমচম করতে লাগলো, তবে একটু সাহস করে এগিয়ে ভিডিও করতে করতে ভয়ের কথা আর মনেই নেই। সপ্তদশ শতকের গোড়ার দিকে ওলন্দাজ ঘাঁটি তৈরি হয় চুঁচুড়ায়। সেই সময় ডাচ বণিকেরা মূলত আফিম, নুন, মসলিনার মশলার ব্যবসা করতেন এখানে। ব্রিটিশদের হাতে ক্ষমতা চলে যাওয়ার আগে 1615 থেকে 1825 সাল পর্যন্ত চুঁচুড়া ছিল ডাচেদের উপনিবেশ। এর মধ্যেই কোনো এক সময়েই গড়ে উঠেছিল এই কবরখানাটি। তৎকালীন গভর্নর তিল্লেফাট এটি স্থাপন করেন। মোটামুটি 45টা কবর এখনও দেখতে পাওয়া যায় এখানে। 18-19 শতকের চুঁচুড়া ওলন্দাজের প্রশাসক থেকে শুরু করে তৎকাল দিনের বেশ কয়েকজন নামজাদা মানুষকে গড় দেওয়া আছে এখানে। কবরগুলোর মধ্যে কিছু সমাধিস্থ যথেষ্ট বড়সড়, তার সাথে মসলিয়ান ওবেলিক্স বসানো কবরও আছে। এর পাশাপাশি একেবারে সাধারণ মানের ছোট সমাধি ফলক দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমরা রয়েছি চুঁচুড়া ডাচ সিমেন্ট্রিতে। চারিদিকে দেখো শুধু সেই সময়কার কবর আর কবর, বিশাল এরিয়া জুড়ে কবর। একটি কবর এক এক রকম উচ্চতা, কোনোটা স্বল্প উচ্চতা, কোনোটা মাঝের উচ্চতা, কোনোটা মাটির সঙ্গে প্রায় সামঞ্জস্য করা, কোনোটা বিশাল বিশাল উঁচু। এক একটা সাইজ এক এক রকম। বন্ধুরা, এই দেখো পাথরের হলফে কিছু লেখা ছিল, এখন হয়তো বোঝা যাচ্ছে না, তবে এক একটি কবর এক একভাবে সজ্জিত, বিভিন্ন ডিজাইন, কারোর সাথে কারোর কোনো সেরকম একটা মিল পাওয়া যাবে না। উল্লেখযোগ্য সমাধিগুলির মধ্যে একটি হলো লুকাস জুয়েলাস জুদানদের
লুকাস ছিলেন তৎকালীন ফরাসি নৌবাহিনীর সেনাপতি। রয়েছে ভারতের নারী শিক্ষার গুরুত্বপূর্ণ প্রচারক রবার্ট মেয়ের সমাধি। এছাড়াও বাংলার ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম তৈরি হওয়া কারখানার পরিচালক পিটার স্টারথিমাস, শেষ ওলন্দাজ গভর্নর ডানিয়েল ওভাররিক, ডাচ কোম্পানির বিশিষ্ট কোম্পানির কর্মকর্তা স্টিচেনমান প্রমুখদের কবরও দেখতে পাওয়া যায়। চুঁচুড়া ওলন্দাজে গোরস্থানে পাওয়া গেছে সবচেয়ে পুরানো কবরস্থানটি হল কর্নেলিস ডে জং এর কবর, যিনি মারা গিয়েছিলেন 1743 সালে। আর সময়ের দিক থেকে এলাকার সবচেয়ে নবীন যে কবরস্থানটি পাওয়া গেছে সেটা হলো ড্রাপার কবর, মৃত্যু 1847 সালে। প্রাচীন এই কবরখানার নামে কেবল ওলন্দাজের উল্লেখ থাকলেও ডাচদের পাশাপাশি ইংরেজদের কবরও এখানে আছে। বন্ধুরা, চুঁচুড়ার প্রথম পর্বে সুষমা আন্না মারিয়ার ভিডিও দেখিয়েছিলাম। সেই সুষমা আন্না মারিয়ার দুই স্বামীর কবরও এই স্থানে দেখতে পাওয়া যায়। তবে বন্ধুরা, বর্তমান চুঁচুড়া শহরের এই গোরস্থানটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সময়ের সঙ্গে সঙ্গে ধস নেমেছে প্রাচীন তত্ত্বের। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে কবরখানার বেশ কয়েকটি ইটের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় সংস্কারের অভাবে আগাছারও ছেয়ে গিয়েছে। তবে বন্ধুরা, সমাধি ক্ষেত্রের মধ্যে দিয়ে কবরগুলিতে ঘিরে হাঁটার জন্য রয়েছে আঁকাবাঁকা সরু পথ। কাছ থেকে খতিয়ে দেখার জন্য অবশ্যই ঘাসে নেমে হাঁটতে হবে দর্শনার্থীদের। ভিতরে এখনও বিভিন্ন সংস্কারের কাজ চলছে।